আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে জগতে যারা সময় পেলেই বছরের মধ্যে দুই একবার ট্যুর করতে বাহির হয়। আছে না এরকম মানুষ? আপনাদের পাশেই তো একটা টুরিস্ট জায়গা রয়েছে, এখান থেকে বেশি দূর নয়। কি নাম? এই জায়গাটার নাম জানো না? হ্যাঁ, তবে দীঘায় দেখবেন, আপনারা হয়তো যান না বাড়ির পাশে বলে, কিন্তু সারা বাংলার মানুষ যখনই সময় পাই যাই একটু দীঘায় ঘুরে আসি। রোগ আছে দুই একজনের, বছরের মধ্যে 3, 4 বার 5 বার 6 বার দীঘা চলে আসছে। তো জাগতিক জগতের মানুষ দীঘায় যাবে, দার্জিলিং যাবে, সিকিমে যাবে, গ্যাংটক যাবে, কাশ্মীর যাবে, কিন্তু পরমার্থিক জগতের কোনো ভক্ত বৈষ্ণব তারা কি যাবে নাকি এই জায়গাগুলো বেড়াতে? সাধু কোথায় যায়? সাধু সেখানেই যাবে যেখানে গেলে তার নিত্য নিত্য লীলাভূমি দর্শন করতে পারবে। আজকে বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন 84 ক্রোশ বৃন্দাবন, 1 ক্রোশ মানে 3 কিলোমিটার, তাহলে 84 ক্রোশ মানে 84কে যদি 3 দিয়ে গুণ করেন হবে 252 কিলোমিটার। বৃন্দাবনে আজকের দিনে দাঁড়িয়েও এমন এমন সাধু আছে যারা এই 252 কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিক্রমা করেন। তাদের কাছে কোনো কিছু মনেই হয় না। আমাকে যদি কেউ 10 কিলোমিটার পথ হেঁটে যেতে বলে 10 বার দাঁড়াতে হবে বাবা। আর সেই সাধুরা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ব্রজমণ্ডল পরিক্রমা করে বেড়াচ্ছেন। তাই আজকে নরোত্তম দাস ঠাকুর তার পদাবলিতে লিখলেন পরিক্রমা করিয়া পরিক্রমা করিয়া আমি বেড়াবো বনে বনে, তালে বনে তমালে বন নিদু বনে নিকুঞ্জ বনে কেশি ঘরে বংশী বন। জায়গার তোর অভাব নাই, যেখানে গেলে তার লীলাভূমি দর্শন হবে। আমি সেখানে গিয়ে পরিক্রমা করব, পরিক্রমা করিয়া আমি বেড়াবো বনে বনে। আবার এই পরিক্রমা করতে করতে বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। আবার বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। আবার বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী, হরি হরি কবে হব। কেউ যদি 10 কিলোমিটার পথ অতিক্রম করে, আর যদি সেটা গরমের দিন হয় ধরুন, দেহে কি হবে? তুমি যদি ভাই 10 কিলোমিটার পথ হেঁটে আসো, দেহের মধ্যে কি হবে? তাপের সঞ্চার হবে, ঘাম হবে। সেখানেও কলম দিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, কি সুন্দর পদাবলী। আমি তবে দূর করিব শীতল বংশী বাটে
আবারে কবে খাম বৈঠব বৈষ্ণব নিকটে। আবার কবে হাম বৈঠব বৈষ্ণবনী কোটে। আবারে কবে খাম বৈঠব আমি বৈষ্ণব নিকটে। আবার কবে হাম বৈঠব আমি বৈষ্ণব নিকটে। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। উলুধ্বনি হরি হরি কবে খাব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব নরোত্তম দাস কহি আমারে করি পরি হার। বলে কবে মায়া মনোদশা হইবে আমার। আবার কবে বায়ে মনোদশা হইবে আমার। বলে এমনই দশাই আমারই কবে বা বলে এমন দশাই আমার কবে বাহ। বলি এমনই দশাই আমারই কবে বা হবে। বলি এমন দশাই আমার কবে বা হবে। আমি বৃন্দাবনী কেঁদে বেড়াব। বলি এমনই দশাই আমারই কবে বা হবে। আমি বৃন্দাবনে কেঁদে বেড়াবো। কবি রাধা 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 বলবো। আমি বৃন্দাবনে কেঁদে বেড়াবো। কবি রাধা 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 বলে হরি হরি বৃন্দাবনে কেঁদে বেড়াবো। রাধা 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 বলে বৃন্দাবনে কেঁদে বেড়াবো। বলে এমন দশা কবে বা হবে। আবার কবি বায়ে মনোদশা হইবে আমার। ওগো হইবে আমার। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। হইবে আকুতি কবে হাম বুঝাবো সেই যুগল যুগল প্রীতি। পীড়িত। রূপ রঘুনাথ পদে রহুমরয়া আজি প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। নরোত্তম দাস। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। শুধু হাত উঠলো, মুখটা তো নড়লো না, কারোর আওয়াজ শুনতে পেলাম না। যার গলায় যত জোর আছে তত জোরে চিৎকার করবে, কেমন? বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনারা খুশি হচ্ছেন? এই জয়ধ্বনি দিয়ে খুশি হচ্ছেন আপনারা? কিন্তু মন্দিরের ভগবান কিন্তু খুশি হননি। বলে এত মানুষ এসেছে আমার নামে এইরকম জয়ধ্বনি। দুজনকে নিয়ে যদি ঝগড়া বাঁধাই এর থেকে বেশি আওয়াজ হবে। তো যার গলায় যত জোর আছে আর যেন বলতে না হয়, এই তিনবারের বার হতেই হবে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এবার একটু যেন হলো। জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি বলো। রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, জয়। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি, জয়। জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি, জয়। শ্রীমতী রাধা ঠাকুরানী কি, জয়। অনাদিরাদি গোবিন্দ কি, জয়। আপন আপন গুরু মহারাজ কি, জয়। অনন্ত করি সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী কি, জয়। আজকের এই হরিনামের হরিবাসরী কি, জয়। আগত ভক্তবৃন্দ কি, জয়। উৎসবের কমিটি কি, জয়। রানীচক গ্রামবাসী বৃন্দ কি, জয়। রানীচকের এই মহোৎসবের উৎসবের কমিটি কি, জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি, জয়। পাড়া প্রতিবেশী কি, জয়। গৃহস্থের মঙ্গলে কি, জয়। হরিনাম সংকীর্তনে কি, জয়। নবদ্বীপ ধামে কি, জয়। শ্রীক্ষেত্রপুরী ধামে কি, জয়। বৃন্দাবন ধামে কি, জয়। নিতাই গৌর হরি হরি হরি। বল হরি বল হরি বল। একবার উলুধ্বনি দাও দেখি জোরে।
সেটাও বড় কম। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু, গতবার কি করেছি আমার মনে নেই, তোমরা বলতে পারোনি। একটি ভক্ত জীবনী, তোমরা ভক্ত কথা শুনতে ভালোবাসো, গত বছরও দেখেছিলাম। আজ আমাদের গত বছরে ছিল ওই বিষয়বস্তুটা ছিল। তে বছর আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত, যেহেতু বৃন্দাবনের কথা হচ্ছে, ভক্ত লালাবাবুর বৃন্দাবনে যাত্রা। চলো আমরা সবাই লালাবাবুর সঙ্গে বৃন্দাবনে যাব, কেমন? কিন্তু এইভাবে বৃন্দাবনে তো যাওয়া যাবে না, তাকে একবার বৃন্দাবনটাকে পরিক্রমা করে নেই, কেমন? দেহটা এখানে থাকবে, মনটাকে নিয়ে যাবো বৃন্দাবনে। কে কে যাবেন হাত তুলুন দেখি। মানে যারা হাত নামিয়ে রাখলেন তারা বৃন্দাবনে যাবেন না। একবারে চলে রে আমার এমন, এ মনরে 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 মনরে, এ মনরে মনরে মনরে, হে মনরে এ মনরে 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 মনরে, তালে তালে। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। হরি 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 বল। হরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মন। হাত নামালে কিন্তু হবে না, হাত নামালে কিন্তু হবে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি পেছনের বাবারা হাত তুলুন। হ্যাঁ, এইবার সবাই মাথার উপরে হাত রাখো। যমুনার ধারে ধারে কমলের বন, সবাই মিলে উলুধ্বনি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। আমার রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গবরী ধার, যমুনার ধারে ধারে কমলের বনবা। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি যমুনার ধারে ধারে কমলের বন। আবার তালে বন তমালে বন, দেখো আর নিধুবন, যমুনার ধারে ধারে কমলের বনবা। তালে বন তমাল বন আরো নিধুব, যমুনার ধারে ধারে কমলের বন। আবার ললিতা বিশখায়াদি যত সখী গণ, শ্রীদামে সুদামে দম্ব সুদামে যত সখাগণ। আর ললিতা বিশাখায়াদি যত সখী গণ,
সুদাম যত শাখা গান আবার কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কাননে যমুনার ধারে ধারে কবালের বন আমার কেশি ঘাট বংশীবা নিকুঞ্জ কানো যমুনার ধারে ধারে কমলের বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন মধুর মধুরা মধুরা বৃন্দাবন মধুরা। জয় নিতাই, প্রেম সে বলো রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন বিহারী লাল কি। জয় লালা বাবুদের বাড়ি কোথায় ছিল? মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় শহরের নাম কি? কেউ গেছেন মুর্শিদাবাদে? একজনও যাননি এখান থেকে? বাবা কেন গেছো মুর্শিদাবাদে? ওই হাজারদুয়ারি দেখতে? বেশ, এছাড়া আর কিছু তো দেখার নেই, ওই ইতিহাসের যা যা আছে আর কি। প্রত্যেকটা জেলার কিন্তু একটা করে বড় শহর থাকে। যেমন পূর্ব মেদিনীপুরের, আপনাদের পূর্ব মেদিনীপুর সব থেকে বড় শহরের নাম কি? এরকম কিন্তু একটা জেনারেল নলেজ। সব থেকে বড় শহরের নাম কি পূর্ব মেদিনীপুরে? কে বললেন? হলদিয়া। হলদিয়া কে বললো? মা বলেছো? বেশ, হলদিয়াই হচ্ছে সব থেকে বড় শহর, কারণ হলদিয়া হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন। পৌরসভার কর্পোরেশনের মধ্যে তফাৎ আছে বাবা। সারা পশ্চিমবঙ্গে পৌরসভা অনেকগুলো, কিন্তু কর্পোরেশন হাতে গোনা। তার মধ্যে একটা হচ্ছে কলকাতা। এখনকার যারা জেনারেশন আছে তাদেরও জানা ভালো, কারণ পরীক্ষায় তো অনেক সময় এগুলো আসে। আমার এই বাদিকে যেটা, এটা আবার জেনারেল নলেজ সম্বন্ধে খুব অবগত। তো একটা হলো কলকাতা, একটা হলো শিলিগুড়ি, একটা হলো হলদিয়া, একটা হলো আসানসোল, একটা হলো দুর্গাপুর, একটা হলো চন্দননগর। তো প্রত্যেকটা জেলার একটা করে বড় শহর থাকে। ঠিক তদ্রূপ মুর্শিদাবাদের সব থেকে বড় শহরের নাম ছিল বহরমপুর। ছিল কি? এখনো তো আছে। সেই বহরমপুর থেকে আনুমানিক 25-26 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে, তার নাম হলো কান্দি। কান্দি কান্দি যদি কেউ যান তাহলে বুঝতে পারবেন, দর্শন করে আসবেন, কারণ দর্শনেও আনন্দ উপভোগ হয়। কারণ যে লীলা আমি গাইছি, যদি আপনার দর্শন করা থাকে, আপনি পাশের জনকে বলতে পারবেন, আহা এই জায়গাটা তো আমার দেখা। সেই কান্দির জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ, কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না।
গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আমার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতের লালাবাবু নামেই পরিচিত হয়েছিল। এই পর্যন্ত ক্লিয়ার? ঢুকেছে তো নাকি? দুই ভাই, একজনের নাম গঙ্গা গোবিন্দ সিংহ আর একজনের নাম রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম হলো প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আমার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। সেই কৃষ্ণচন্দ্র সিংহকে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ ছোটবেলা থেকে আদর করে কি বলে ডাকতেন? লালা বলে। সেই জন্য বৈষ্ণব জগতে তিনি লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। সেই সময়ে লালাবাবুদের এক বছরে রোজগার ছিল 52,36,000 টাকা। তা ধরুন, এটা কিন্তু শিক্ষণীয় বিষয়। আজ থেকে 450-500 বছর আগে যদি কোনো ব্যক্তির এক বছরে 52,36,000 টাকা রোজগার হয়, বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে বাবা? আমরা তো টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা। মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে জগৎ মাঝে। একটি হলো রূপের অহংকার, একটি হলো বিদ্যার অহংকার, আরেকটি হলো অর্থের অহংকার। আমার সামনে খুব ভালো মায়েরা। রূপের অহংকারটা কেমন একটু বুঝিয়ে দেই। ধরুন, কাউকে দেখতে খুব সুন্দর বা সুন্দরী, গায়ের রং পরিষ্কার, দেখতে শুনতে ভালো, যখনই একজন কালো মানুষকে সামনে দেখবে না, গায়ের রং কালো, তার মানে এটা তার রূপের অহংকার। কিন্তু রূপের অহংকার কতদিন? চোখ দুটো খোলা আছে যতদিন। যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, রূপের অহংকার তোমার পুড়ে ছারখার হয়ে যাবে। যাবার জায়গা, সুন্দর বা সুন্দরীর জন্য আলাদা কোথাও জায়গা তৈরি হয়নি পৃথিবীতে। চলে যাবার পরে কুৎসিত মানুষকেও যেখানে যেতে হবে, যে সুন্দর বা সুন্দরী নায়ক নায়িকা তাকেও সেখানেই যেতে হবে। যাওয়ার জায়গাটা একই জায়গা। যখন চিতার আগুনে দুজনার চিতাই জ্বলবে না, দুহাতে করে দুজনার চিতা থেকে ছাই তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন তো মিলিয়ে তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। আমরা মিছামিছি শুধু অহংকার করি। আমি জানি না বাবা, এই অহংকার করে আমরা কি ফল পাই। অনেকেই আছে গায়ের রংটা একটু কালো হলেই নাক ছটা শুরু হয়ে গেল। রূপের অহংকার গেল। বিদ্যার অহংকার, সেটা কেমন? আমরা প্রত্যেকে জানি লেখাপড়া না করলে চাকরিজীবী মানুষ হওয়া যায় না। আবার এখন লেখাপড়া করেও হবে না বাবা। সাইডে আবার 2-1 জন দরকার, না হলে শুধু লেখাপড়া করেও কিচ্ছু হবে না। এখন আপনার যদি হাত থাকে ভেতর থেকে, আর এটা যদি থাকে তাহলে হবে, না হলে হবে না। তা মানুষ দেখবেন ইহ জগৎ মাঝে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, স্কুল টিচার বলো, তারা যখন রাত্রিবেলায় সারাদিন চাকরির পরে ঘরে প্রবেশ করে অন্নটা গ্রহণ করতে যায়, ওই অন্নটা কিন্তু কলমের খোঁচায় তৈরি হয় না। আমার কথাগুলো খুব ভালো করে চিন্তা করবে। চাকরিজীবী মানুষ যখন বাড়িতে এসে ভাতটা খেতে যায়, ওটা কলমের খোঁচায় তৈরি হয় না। ওটা কে তৈরি করে? মূর্খ চাষী সারাদিন ধরে মাঠে রোদ জলকে উপেক্ষা করে
ওই ফসলটা ফলিয়েছে বলে আজকে চাকরিজীবী মানুষের মুখে এক গ্রাস অন্ন অর্থাৎ ভাত প্রবেশ করেছে। তাহলে কাকে ছোট করছেন? আবার যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়িটা হয়তো ইঞ্জিনিয়ার আপনাকে বলে দেবে এইভাবে এই করতে হবে, কিন্তু একটা ইটও মাথায় করে ইঞ্জিনিয়ার তুলবে না বাবা। ওটা কে তুলবে? যে রাজমিস্ত্রি। আমরা বলি অনেক সময় আবার সঙ্গে জোগালের কাজ করে যারা মূর্খ তারা তোমার ঘর তৈরি করে দিল, যারা মূর্খ তারা তোমার খাবারের ব্যবস্থা করে দিল। তাহলে তুমি পণ্ডিত হয়ে বিদ্বান হয়ে কাকে ছোট করে দেখছো? আমার শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী নবদ্বীপ বলদেব মন্দির। আমার গুরুদেব ভাগবত আস্বাদন যখন করান জগৎকে, এই কথাগুলো তুলে ধরেন, সেই কথাগুলোই আমি আপনাদের কাছে সেবা করি। জয়নিতাই, খুব ভালো কথা। আমি তো গত বছরে এসেছি, আপনাদের চিনি জানি, খুব ভালো লেগেছিল বলেই। শুধু আমাকে আপনাদের ভালো লাগলে হবে না তো, আমারও তো আপনাদের ভালো লাগতে হবে, তাই না? ভালোবাসা কি একদিক দিয়ে হয়? তা ভালো লেগেছে বলেই আমার ছুটে এসেছি। ভাবুন 28 তারিখ ডেট, আমি তো ইচ্ছা করলে বলতে পারতাম তোমরা যখন একবার ডেটটাকে পিছিয়ে নিয়ে গেলে আমি আর যেতে পারবো না, কিন্তু ভাবলাম অসুবিধা হয়তো হয়েছে, কি হবে, যাই। অসুবিধায় না পড়লে তো মানুষ বলে না। আপনাদের কাছে নিবেদন, এত বড় উৎসব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। অসুবিধা হল, এটা তো শুনেই ফেললাম। অসুবিধা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য পারমিশন পাওয়া যায়নি। যাক, এটা তো কারোর হাত নয় বাবা, কেউ কিছু করতে পারবে না। কমিটি খুব ভালো, আপনারাও খুব ভালো। এবার আমি কতটা ভালো হতে পারলাম সেটা তো আপনারা জানবেন, আমি তো আর বলতে পারবো না। তো এত বড় উৎসব তৈরি করতে গেলে কারোর একার দ্বারা সম্ভব নয় বাবা। আর এবছর তো আবার আরেকজন পশ্চিমবঙ্গের, আমরা যাকে বলি কীর্তনের সাগর, সেই রথী মহারথী কীর্তনিয়া আপনারা নিয়ে আসছেন, তারও তো আনুকূল্য দিতে হবে। আবার এত এত ভক্তের সেবার আয়োজন, এত বড় একটা প্যান্ডেল, যেদিকে চাইছি সেদিকেই দেখছি প্যান্ডেল, তারপরে এত ভালো সাউন্ড, তারপরে এত লাইটিং এর ব্যবস্থা, তারপরে বিগ্রহ তো মেদিনীপুর জেলায় এলে আর কিছু আমার ভালো লাগুক আর না লাগুক, ওই মন্দিরের বিগ্রহের দিকে চাইলেই বাবা মন প্রাণ জুড়িয়ে যায়। এটা একটু বাড়িয়ে বলা নয়। আমরা সেদিনেও আলোচনা করছিলাম, কীর্তন করে যাবার পথে আমার গান ছিল, জায়গাটা কোথায় যেন, এর আগের দিন পূর্ব মেদিনীপুরে গান করলাম, মাউনি কোথায় যেন, ভগবানপুরের ওদিকে না? আচ্ছা আচ্ছা। তো সেখানেও দেখলাম বিগ্রহ, দেখলে এই জানি না বিগ্রহগুলো কারা নির্মাণ করেন। বিশ্বাস করো, আমি মন্দিরে প্রণাম করতে গিয়ে এক পানে চেয়ে থাকি, আহা তোমার এত সুন্দর রূপ, এত সুন্দর তোমার মাধুর্য, যিনি নির্মাণ করেছেন তাকে তুমি কতটা গুণ প্রদান করেছো যে তোমার রূপ মাধুর্য এইভাবে সে একটু 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 করে নির্মাণ তৈরি করেছে। এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক লাইট, এত বড় বড় কীর্তনিয়া। আমি আমার কথা বলছি না বাবা, আমার ভাববেন না যেন আমি কীর্তনিয়া হতেই পারি নাই। আমার শুধু জীবনে একটাই আফসোস থেকে গেল, আমি যদি মরে যাওয়ার আগেও একদিন কীর্তনীয় হয়ে মরতে পারতাম, মনে হয় শান্তি পেতাম। চেষ্টা করে যাচ্ছি, দীর্ঘ 23 বছর হয়ে গেল কীর্তন সেবা করছি, কিন্তু এখনো কীর্তনীয় ভাবতে গেলেই আমার লজ্জা লাগে বাবা। তাই আপনাদের চরণে নিবেদন, যেন চলে যাবার আগে, মরে যাবার আগে একদিনের জন্য হলেও কীর্তনীয় হয়ে এখান থেকে চলে যেতে পারি। আপনাদের দানের ওপরই
এত বড় উৎসবটা দাঁড়িয়ে আছে, আপনারা চাইলে এই উৎসব এর থেকেও দ্বিগুণ তৈরি করতে পারেন।